আমি যে বিষয়ে বলবো তা হচ্ছে আমার চলচ্চিত্র নারী। যে কোনো শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্রকারের মতো আমার ছবিগুলিতেও নারীরা নানা অবস্থানে এসছেন। মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে, প্রেমিকা হিসেবে বা নানা পারিবারিক সামাজিক অবস্থানে বা সম্পর্কে সম্পর্কিত হয়ে এসেছেন। তবে অন্য আর ১০ জনের চলচ্চিত্রকারের থেকে একটা হয়তো আলাদা একটু পার্থক্য থাকতে পারে যে আমার ছবিতে যেহেতু আমি নদী নিয়ে অনেকগুলি ছবি তৈরি করেছি, ফলে নদী ও নারীর আন্তঃসম্পর্কটা হয়তো একটু বিশেষভাবে এসেছে আমার ছবিগুলিতে। তো আমি একটা উদাহরণ দেখি যে চিত্রা নদীর পাড়ে নামের একটি চলচ্চিত্রে এক বৃদ্ধা এবং এক তরুণী চিত্রা নদীতে স্নান করছে এবং বৃদ্ধা যেন তার সারা জীবনের অভিজ্ঞতাই নদীতে দাঁড়িয়ে তরুণীটিকে বলছে। আমরা দৃশ্যটা একটু দেখি। একদিন এই নদী দিয়ে বউ হয়ে গেছি, আবার এই নদী দিয়ে বেধবা হয়ে ফিরেছি। দিলে তো ছুঁয়ে কি জাত না জাত। এরপরে আমরা আরেকটি ছবি থেকে নদী ও জলের সঙ্গে নারীর সম্পর্কের বিষয়টার আন্তঃসম্পর্কের বিষয়টা একটু বলতে চাই। সেটা হচ্ছে রাবেয়া চলচ্চিত্রটি থেকে। রাবেয়া সে মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের কাহিনী। গ্রামীণ রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা রাবেয়া তরুণীটি অন্তঃপুর বাসিনী। তাদের তো বাইরে যাবার খুব সুযোগ করতো না। তো নদীর জলের সঙ্গে তার শেষ গভীর একটা সম্পর্ক এই রাবেয়া এবং ভালোবাসা। এই দেখুন দুই বোন, দুজনই তরুণী, তারা পুকুর ঘাটে স্নান করছে। তো একজনের জলের প্রতি, সাঁতার কাটার প্রতি কি তীব্র আকর্ষণ। আমরা দৃশ্যটা দেখি। শ্রাবণ মাসে পুকুরটা যখন পানিতে ভরে টলটল, তখন সাঁতার কাটতে কত ভালো লাগে। বুবু, আজ চুল ভিজাবো? চুল দিয়ে কি হবে, আয় সাঁতার কাটি। না থাক। আবার বাইরে যাবার তো খুব সুযোগ ছিল না এই রাবেয়া বা তার বোনকে। তারা যখন বাইরে যাচ্ছে প্রকৃতির মাঝে, দুই বোনের চরিত্রে একটু পার্থক্য আছে, একজন একটু ঘরোয়া, একটু গোটানো। কিন্তু রাবেয়ার কাছে একটা বিশাল একটা উচ্ছ্বাস, একটা আবিষ্কার, এই অনেক নদী পার হয়ে অনেক দূরে সেই মামাবাড়ি যাওয়া। এবং সে বলছে যে যখন মাঝিকে জিজ্ঞেস করছে বোনকে আর কত দূর, সে বিরক্ত, এত দূর কেন? আর রাবেয়া বলছে যে আরও দূর হলেই তো ভালো হতো, মানে আরও বেশি যেন নদী দেখতে পারতো, আরও বেশি সে জীবনকে যেন খুঁজে পেত। তো আমরা ওই দৃশ্যটা একটু দেখি। পৃথিবীটা কত বড়, কত মানুষ, কি সব সুন্দর সুন্দর নাম সেসব দেশের, কিন্তু আমি তো কোথাও যাইনি, কিছুই দেখিনি। শুধুমাত্র বকরিদের সময় নৌকায় চড়ে শীতলমারি মামা বাড়ি গেছি। কত বড় বড় সব নদী, দুনিয়াটা কত বড়, কি বা আমি দেখিছি তার বল। ও করিম চাচা, চিতলমারি আর কত দূর? আর এক করস, ওই তাল গাছটা পার হলি। আরো দূর হলেই ভালো হতো। এই যে নদী ও নারীর মাঝে আন্তঃসম্পর্ক একটা রয়েছে আমার ছবিগুলিতে, এটা যে আমি খুব সচেতনভাবে সবসময় করেছি তা হয়তো নয়, অনেক সময় অবচেতনভাবেই হয়তো ঘটে গেছে। এই যে নদীকে নারীকে নদীর প্রেক্ষাপটে স্থাপন করা বা নদী ও নারীর মাঝে কোথাও একটা সমান্তরাল মিল খুঁজে পাওয়ার চেষ্টা করা। তো আমার একটা অবচেতনে মনে হয় আমাদের এই কৃষিভিত্তিক সমাজ, নারী নদী পলিমাটি দেয়, শস্য দেয়, নারী সন্তান দেয়। নদী ও নারী, অন্তত পূর্ববঙ্গের শিল্পী ও সাহিত্যিকদের এই নদী ও নারীর আন্তঃসম্পর্ক বারে বারেই হয়তো আকর্ষণ করে। এ নামে উপন্যাস আছে, চলচ্চিত্রও আছে। এবং এই নদী ও নারী এই শব্দ দুটি অনেক সময় কবি সাহিত্যিকরা
কাছাকাছিভাবে ব্যবহার করেছেন, এটা সিমিলি এইভাবে সেই অর্থে আমার ছবিতেও এসেছে। তবে আমি যেটা বলতে চেষ্টা করেছি, এটা অনেক ক্ষেত্রে হয়তো অবচেতনও ঘটেছে। আমি নিজে সবটা ব্যাখ্যা দিতে পারবো না, কোনো সমালোচক হয়তো ভালো বলতে পারবেন আমার চেয়ে। তবে একটা জিনিস সত্য যে যে কোনো বড় রাজনৈতিক ওলটপালটে, রাষ্ট্রনৈতিক ওলটপালটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নারীরা। যেমন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, আমরা ৪৭-এর দেশভাগের সময় দেখেছি। তো ৪৭-এর দেশভাগে নড়াইল শহরে, একটা গ্রাম্য মফস্বল শহরে মধ্যবিত্ত পরিবারের জীবনে কী বিপর্যয় এনে ফেললো ৪৭-এর দেশভাগ। তো সেটার কাহিনী এই চিত্রানদীর পাড়ের ছবি থেকে আমরা শেষ কিছুটা অংশ দেখি। তোরা সত্যি সত্যি চলে যাবি? ভাবতেই কেমন লাগছে। কালই যাচ্ছিস? কাল? তোরা আর একেবারেই ফিরবি না? কি জানি। চিঠি দিবি তো? দেব। তোদের বাড়িটার কি হবে রে? চশমা পরলে তোকে অন্যরকম দেখায়। চশমা পরতে কেমন লাগে রে? এখন সবকিছু অনেক পরিষ্কার দেখতে পাই। জানিস, ছোটবেলায় একটা ব্যাপারে তোকে আর বিদ্যুৎকে আমি আর নাজমাবু আড়ালে খেপাতাম। কি নিয়ে? তোরা কাই থেকে কেচি বলতিস, আর কিসব অদ্ভুত। না থাক, বল না। শুনলে হাসবি না তো? আমরা মনে করতাম কালো পিঁপড়েগুলো ভালো, ওগুলো কামড়ায় না, তাই মুসলমান। আর লাল পিঁপড়েগুলো হিন্দু, ওগুলো কামড়ায় তো। আমরা কি ছেলে মানুষ ছিলাম রে? হয়তো এখন আছি। আজ ভাবি মনে মনে মরিচিকায় অন্বেষণে হায়। বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সে হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে। কে
ও মিনু, বর্ডারে কোনো অসুবিধে হবে না। আমি এ ক্লাসে বলে রাখিছি, কোনো সমস্যা হলে আমার নাম বলিস। আচ্ছা মামা। ওঠে পিসি। ও মিনু, এ কি হলো রে? খেতো না পিসিমা। আস্তে আস্তে একদিন সব সয়ে যাবে। সাহেব বাবুর বৈঠকখানা লাট বলেছে যেতে, পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা, ইস্কাবর ছবি আঁকা, ছোট ছোট জাদুমণি, যেতে হবে অনেকখানি কলকাতা, 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 কলকাতা। এই যে মিনতি এবং পিসিমা উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে চলে গেল, ভারতে কলকাতায় চিরকালের জন্যই। তাদের পশ্চিমবঙ্গে কী পরিণতি হবে আমরা তো জানি না, কিন্তু আমরা বুঝতে পারি, কল্পনা করতে পারি যেটা কোনো আনন্দদায়ক জীবন সেখানে হবে না। বলতে পারেন বরং চিরকালের জন্য তারা তাদের সুখ নামক পাখিটাকে জীবন থেকে হারিয়ে ফেললেন, কারণ আমরা জানি উদ্বাস্তুদের জীবন কী হয়। তো এই জন্য আমি বলছি যে যে কোনো বড়ো রাষ্ট্রনীতি ওলট পালটে নারীরা সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যায়। এবং আরেকটি উদাহরণ আমরা দেখি আমরা আরেকটি ছবি থেকে, সীমান্ত রেখা। এখানেও দেশ ভাগের ফলে কত লক্ষ লক্ষ নারীর জীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। তো পশ্চিমবঙ্গের কিছু উদ্বাস্তু শিবিরে আমরা গিয়েছিলাম, ওদেরকে বলা হয় পিএল, পার্মানেন্ট লায়াবিলিটি। দেখুন, পার্মানেন্ট লায়াবিলিটি, তাদের আর কোনো জায়গায় যাবার জায়গা নেই, আজীবন জন্য তারা ভারত সরকারের কাছে লায়াবিলিটি হয়ে রইলেন। হ্যাঁ, তো ওই রকম কিছু বৃদ্ধা যারা অনেকে সারা জীবন বিবাহ করার সুযোগ পাননি, এটা কঠিন অর্থনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছে। তো এরকম কিছু নারীর, বৃদ্ধা নারী যারা পূর্ববঙ্গ থেকে উৎপাটিত হয়ে গেছেন, যাতে তাদের কোনোই দায় ছিল না, দোষ ছিল না, কিন্তু তাদের জীবনগুলি কীভাবে বিপর্যস্ত হয়েছে সেটা আমি দেখাতে চেষ্টা করব এই দৃশ্যটাতে। আপনারা কেন পাবনা থেকে এসেছিলেন? ওই যে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশ হলো যখন, পাকিস্তান হলো, এই যে আসুন। আমি বাংলাদেশে ছিলাম, মুলাদি, বরিশাল মুলাদি। তা তো বলতে পারবো না, তবে রাইটের পরে আমরা আসছি। আমার ফ্যামিলিতে 36 জন লোক কাটা গেছে, 36 জন। আর আমার ভাই, 2 ভাই ছোট, এক ভাই ছিল 4 মাসের, এক ভাই ছিল বছর 1.5-2, আর আমি ছিলাম সবাই বড়। তো মা হালে মারা যায়, তারপরে মা নাই, বাবাকে তো মারছে, দাদু মারছে, পিসি যে মারছে, পিসাতো ভাই, খুড়াতো ভাই, আমার এক কাকিমা। এখানে আনার পরে মা ওই প্রোডাকশন সেন্টারে আমরা কাজ করতাম, অফিসে ওইখানে আছে, ওইখানে যে কাজ টাজ করে ওই 30 টাকা তখন বেতন পেত সেই তখনই। হ্যাঁ, ওই দিয়েই আমরা কোনোরকম জীবনযাপন করি। আমি বিয়া করি নাই, তারপরে ভাই বোনকে ফেলে আর বিয়ের দিকে যেতে পারি। আমার স্বামীকে তো আমার সামনেই কেটে ফেলো। ওই আমার মায়েরও তো তাই। আমার এই 1 বছরের ছেলে ছিল,
আমার মাকে কাটকা বাবার মাথাটা আমার মার হাতের উপর ফেলাইছে। 1950 সালের আটটা। আমি কাজ করে রেখেছি বাবা, চাল নিয়ে গেছি, চালের ব্লাক করে আনছি, পোলা পানে রেখেছি। এই আমার নাতি এখান থেকে ঠাকুরনগর থেকে চাল দিয়েছি, উড়ে শিয়ালদা দিতাম। হ্যাঁ, পুলিশ ট্যাপ ছিল কখন, হ্যাঁ 5 কেজি খেয়ে নিয়ে আবার নামতাম একখানি, কেউ গাড়ি থামাই দিই, গাড়িতে জাপাই জাপাই পড়তাম। এখন কোনো রকম নুন ভাত খাই আছে। তো দেশের কথা মনে পড়ে? হ্যাঁ, দেশের কথা মনে পড়লে কী করবো বাবা, দেশে তো আমার 100 কানির বাড়ির মাইয়া, আমি কুলির বংশ। আমাদের বাপের বাড়ি তো ওই পিরিসপুর, সেইখানে তো আসিল রাইড করতে। আমরা তো লুকোই ওই ওই পুষ্করিণীর মধ্যে পানা মধ্যে নাক দিয়া গার উপর দিয়ে সাপ চলে গেছে, নাক উপরে দিয়া জলের মধ্যে রয়েছি। কত বয়সে বিধবা হয়েছিল? আমি 13 বছরের বিধবা বলছি। বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 10 বছর। এখন সরকার থেকে কি কি সাহায্য পাচ্ছে আমাদের 1000 টাকা দেয়, আর 6 কেজি চাউল দেয়, 8 কেজি গম দেয়, আর বুঝি 1.5 কেজি ডাল দেয় মাসে। তাতে আপনার চলে? 4 টাকা 9 আনা পাইছি, 4 টাকা 9 আনা। তখন 2 কেজি চাউল পাইছি আর 2 কেজি গম। হ্যাঁ, এই খাইয়া রয়েছি, জীবনযাপন করছি। আচ্ছা, ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা, কি করবেন আর? হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা আছে? ভবিষ্যতে কি চিন্তা, ভবিষ্যতে গঙ্গার পারব আর কি। এই একই অভিজ্ঞতা আমরা দেখি যারা ভারত থেকে তৎকালীন পুরো পাকিস্তানে এসেছিলেন। আমরা এক ধরনের জনগোষ্ঠী নিয়ে বিষয়টা বেশি একটা ছবি করেছিলাম, স্বপ্নভূমি। সেটা হচ্ছে বিহার থেকে যেসব উর্দুভাষী মুসলমানরা উদ্বাস্তু হয়ে দেশে এসেছিল, যাদেরকে বলা হয় বিহারি। তো এরা খুব হতভাগ্য জাতি, এরা দুবার রাষ্ট্রচ্যুত হয়েছে, একবার 47 সালে, 1971 সালে। সে আর এক ইতিহাস। তবে আমরা দেখাতে চেষ্টা করেছি যে এটা কত বড় একটা মানবিক বিপর্যয় ঘটেছে এই জনগোষ্ঠীর উপরে তাদের ভুল রাজনৈতিক সিদ্ধান্তগুলির কারণে। তো এখানে এক বৃদ্ধা, তা পাটনায় তাদের ঘরবাড়ি ছিল, খ্যাতি ছিল, কৃষিকাজ, সেখান থেকে তারা উৎপাটিত হয়ে পূর্ববঙ্গে গেলেন এবং এখন ওই শরণার্থী জেনেভা ক্যাম্পে আছেন উদ্বাস্তু হয়ে। আসলে হয়েছিল কি, আমি একটা কবিতা লিখেছিলাম, আমার কিছু লেখালেখির অভ্যেস আছে, তো কবিতা নাম ছিল বৃদ্ধ বিহারী। এই হতভাগ্য এই জনগোষ্ঠী নিয়ে যে তাদের সুখ হলো না, তারা 2বার নতুন রাষ্ট্র হলো কিন্তু তাদের ভাগ্য ফিরল না। তো তার ক্যাম্পেই তাদের জীবন কেটে গেল। তো ওই রকম এক বৃদ্ধাকে নিয়ে কবিতা। তো আমরা এই 3টে কবিতার অংশ দেখি, প্রথম অংশ, মাঝ অংশ এবং শেষ অংশ, যে এরা জীবনে কিছু পেল না এবং দেশভাগ, 47-এর পার্টিশন, ভারতবর্ষের এই বিভাজন এদের জীবনকে কীভাবে বিপর্যস্ত করেছে। লিখেন সাংবাদিক সাহেব, আমি বিহারি। পাটনা জেলায় খেতি ছিল আমাদের। আব্বাজান রেলের গুমটি গার্ড, স্বামীও রেলে লাইনম্যান। আমাদের চমনপুরে পতাকা নতুন হলো। যখন এলাম প্রথম পাকিস্তান, মালগাড়িতে দিন গুজরান। আজও কানে বাজে শান্টিং ইঞ্জিন। এ কলোনি ও কলোনি, কেটে গেল জিন্দগির দিন। আমি তো ছোটকাল দিয়ে আইছি ইন্ডিয়াতে, ছোটকালে ইন্ডিয়া দিয়ে আইছি, কিছু একটু মনে আছে আর কি। এই যে সময় হিন্দুস্তান পাকিস্তান রাইট লাগছিল, আমরা যাইতেছি মালগাড়ির ভিতরে হাঁড়ি পাতিল একটু খাবার দাবার করতো, যখন থামাইতো ওখানে খাওয়া দাওয়া রান্দাবাড়ি করতো, আবার খাইতাম, আবার গাড়ি নিয়ে যাইতো
জায়গা 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 থামাইতো। আমার নানা আব্বা কইছে কি আমরা পাকিস্তানে যাইতেছি, আর এই দেশে আমরা থাকুন। আপনার বাবা কোথায় কাজ করতো? বাবা খেতে গৃহস্থী করতো। জি। বিহারের কোথায় ছিল আপনাদের দেশ? ওই পাটনা। জি। ওখান দিয়ে আইসি পার্বতীপুর। হ্যাঁ, সাইদপুর আছে না, পার্বতীপুর, ওখানে থাকছি কয়দিন, থাকে আবার সান্তা হাটাইছি। নানা চাকরি করতো, বাবা চাকরি করতো, রেলের চাকরি। বিধবা আমেনা খাতুন 2 ছেলে খালেদ ও জাভেদকে নিয়ে জেনেভা ক্যাম্পে 36 বছর ধরে বসবাস করছেন। খালা, ক্যাম্পে কত বছর থাকা হলো? 35-36 বছর হয়েছে। কবে প্রথম এসেছিলেন? স্বাধীনের সময়। স্বাধীনের পরে আসেন? স্বাধীন পরে হয়েছে। তখন থেকে এই ঘরে আছেন? হ্যাঁ, এই ছোট ঘর আছে, এর ঘরের ভিতরে বাসাবাসি করি। আগে তো 7-8-9 জন ছিলাম। 9 জন? হ্যাঁ, 9 জন। এখন পোলাপান গেছে গা, তা আমরা 5 জন আছি। 2টা পোলা থাকে, বউ, আমি, বাচ্চা একটা, এই ঘরের ভিতরে। আপনি কোন জায়গায় থাকতে বেশি পছন্দ করতেন, পাকিস্তান না বাংলাদেশে? না, বাংলাদেশে থাকুম আমি। আমার 2টা পোলাপান আছে তো, এই জন্য ওর লগে আমি থাকুম। বেড়াইতে যদি যাই তো ওখান দিয়ে বেড়াই আসি। মাইয়ার বিয়া হয়েছে, মাইয়া ওখানে অনেক অসুস্থ, বিয়ার ভিতরে আমি যাইতে পারি না। ওনার আব্বার অনেক হাউস ছিল, পাকিস্তানে যামু, এখানে এতদিন থাকছি তোমাদের লগে, এখন আমাকে যাইতে দাও, আমি যামু ওখানকার পোলাপানরে দেখাশোনা করুম। আবার ওখানে গিয়ে 5 মাস পরে মারা গেছে। জাভেদের বউয়ের নাম কি? ইয়াসমিন। ইয়াসমিন, আপনার বাবা মা কোথায়? বলো। মা আছে। কোথায় থাকেন ওরা? কতদিন হলো বিয়ে হয়েছে? 3 বছর হয়েছে। 3 বছর। ক্যাম্পে কেমন লাগে থাকতে? অনেক কষ্ট হয় এখানে। কষ্ট হয়? কি কষ্ট? কারেন্ট থাকে না, পানির কষ্ট, বাথরুমের কষ্ট। তুমি কি পাকিস্তান যেতে চাও? না, এখানে আমাদের সব কিছু যাই আমরা কিছু। लिखेन विदेशी साथ आमी बिहारी, कितना जिनारे लाया गया, लेकिन मैं आज भी इंतज़ार में हूँ। कब जाएंगे पाकिस्तान या कब्रिस्तान? চোখে আমার ছানি, এখন ভালো দেখি না, শুধু ইয়াদ হয় পাটনায় আমাদের খেতির কথা। আর ভালো লাগে ঝরঝর বর্ষা বাংলার, যেন তা সমান আমার কান্নার। আর রাতে ख्वाब দেখি পাকিস্তানের পাহাড়। लेकिन अफसोस खुदा का इतना बड़ा दुनियाए कोनो मुल्के मकान नहीं हमार। ये संवादिक साहब, ये NGO आपा, ये विदेशी सर, आप ज़रा जिन्ना साहब से पूछिए ना मेरा ওয়াতন কিধার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে এটিও ছিল আরেকটি বিশাল কর্মযজ্ঞ, রাজনৈতিক ওলট পালটের সময়, যেখানেও নারীর ভাগ্য খুবই বিপর্যস্ত হয়েছে। নারী প্রথমে বিপর্যস্ত হয়েছেন মা হিসেবে, তাকে বা স্ত্রী হিসেবে তাকে একটা পরিবারকে রক্ষা করতে হয়েছে, তার প্রিয়জনকে রক্ষা করতে হয়েছে, সবাইকে খাদ্য জোগানোর একটা ব্যবস্থা তাকে করতে হয়েছে। অমানবিক সব কষ্টের মধ্যে বাংলার নারীরা তখন গেছেন, এবং মায়েরা, অসংখ্য মা তাদের সন্তানদের হারিয়েছেন। অনেক মা তারপরে আজীবন অপেক্ষায় থেকেছেন যে তার প্রিয় সন্তান হয়তো ফিরে আসবে। সেরকমই একটি কাহিনী, মানে একটি উপকাহিনী থেকে আমরা দেখি আমাদের একটা প্রামাণ্যচিত্র অই যমুনা থেকে, যেখানে তার ছেলে মুক্তিযুদ্ধে মারা যায় ফজলু, এবং সেই মা আজও সেই যমুনার পরে অপেক্ষায় থাকেন যে কোনো দিন এই যমুনা দিয়ে ছেলে গিয়েছিল যুদ্ধে, একদিন হয়তো ফিরে আসবে। তো সেটা আমরা দেখি ওই যমুনা ছবি থেকে। নৌকায় যেতে যেতে আমরা খোঁজ পেলাম এক শহীদের মায়ের। তার ছেলে ফজলুর ঘটনাটি বেশ করুণ। 1971 সালে কলেজের ছাত্র ছিল এই তরুণ মুক্তিযোদ্ধাটি। যমুনার পারে এক যুদ্ধে ওকে ঘিরে ফেলে পাকিস্তানি সৈন্য ও রাজাকারেরা। যুদ্ধ করতে করতে একসময় ফজলুর গুলি ফুরিয়ে যায়।
1 মাস পরে, মৃত্যুর পরে 1 মাস কয়েকদিন পরে বাবা। মনে করেন সব খুলির আগে ওই গান নিয়ে সব বসে আছে, খবর শুনতেছে। এরই মধ্যে একটা মাঠ আছে, স্কুলের মাঠ আছে, সেই মাঠত থেকে ওই করছে আমার জামাইয়ের নাম ধরে যে সলেমান সলেমান। যে কয়েকজন মুক্তিযোদ্ধা গেছিল সবাই ফিরছে, একজন ফেরেনি বলছে, আবার নুকেও গেছে। ওরা হাট করে এসে দিয়ে করছে, মা কালকে সকালে না ভাত পাক করে দিবে। তা আমি আর করছি, বাবা ভাত পাক করবো কাল সকালে পানি পান্তার সময় বর্ষা মাস। খালি কয়া গেল, বলো মা তোমরা এই ভালোভাবে গ্যাস করো, আমি আসতেছি। আমার প্রথম ছেলে ডাকিয়ে হেঁকে বাড়ি থেকে গেল, সে যে ফিরল না, তাতে আমার কেন দুঃখ আছে বাবা, তা সেটা আপনারাই ভালো বোঝেন। যুদ্ধে নারীর আর এক বড় বিপর্যয়ের কারণ ঘটে ধর্ষিত হওয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 2 লক্ষের অধিক নারী ধর্ষিত হয়েছে এবং পাকিস্তানি সৈন্যদের বা রাজাকার ইসলামী মৌলবাদীদের আচরণ দেশের নারীদের প্রতি মানে পশুর চেয়েও অধম ছিল। তো সেরকম কিছু দুর্ভাগা নারীর অভিজ্ঞতা তাদের মুখ থেকে শুনি। আজ তারা বৃদ্ধা, কীভাবে তাদের গোটা জীবনটাই বিপর্যস্ত হয়ে গেল 71 সালে পাকিস্তান সেনাবাহিনী বা রাজাকারদের দ্বারা ধর্ষিত হওয়ার ফলে। এটি আমার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বড় প্রামাণ্যচিত্র 1971 থেকে আমরা দেখাই। পাকিস্তানি সেনাবাহিনীর তীব্র লালসার লক্ষ্যবস্তু ছিল এদেশের যে কোনো নারী, গৃহবধূ থেকে স্কুল কলেজের ছাত্রী, প্রৌঢ়া থেকে কিশোরী, কেউই তাদের হাত থেকে নিরাপদ ছিল না। 1971 সে দীর্ঘ 9 মাসে প্রায় 2 লক্ষের অধিক বাঙালি নারী পাকিস্তানি সৈন্যদের দ্বারা ধর্ষিতা ও লাঞ্ছনার শিকার হয়। পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ পর্যায় থেকেও ধর্ষণের ব্যাপারে অনুমোদন ছিল। হতভাগ্য এসব নারীকে কখনো কখনো বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনে ধর্ষণ করা হয়েছে, কখনো তাদেরকে জিপে বা ট্রাকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে কিংবা ক্যাম্পে বা বাংকারে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। কেউ মারা গেলে তাদের দেহ পরিণত হতো শিয়াল কুকুরের খাদ্যে। এদের মধ্যে একজন ফেরদৌসী প্রিয়ভাষিনী, তিনি পরবর্তীকালে অত্যন্ত সাহসী, আমি বলবো যে প্রথম মধ্যবিত্ত মহিলা যিনি তার দুঃখ কষ্টের যন্ত্রণার কথা, বেদনার কথা বলেছিলেন এবং তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তিনি আমাদের ক্যামেরার সামনেও তার এই দুঃখের কষ্টের দিনগুলির কথা বলেছেন। আমরা সেগুলো একটু দেখি। তখন বিহারি বাঙালির দাঙ্গা লেগেই থাকতো ওই এরিয়াতে। যারা খুলনা শহরে খালিশপুরে 11 জুট মিল আছে জানবেন, তারা এটা বুঝতে পারবেন। পথে প্রত্যেক জায়গাতে বিহারিরা নামায় নেওয়ার চেষ্টা করছে। আমি বললাম যে আজকে যা থাকে কপালে বিহারিরা মারুক, আর যাই করুন, দেখে আমার অফিস সেদিকে একটা খোঁজ খবর নেই। তখন 15-20 এপ্রিলের পর আমি নিচে নামতেই দেখি বাইকে চড়ে আছে জাহাঙ্গীর কেরালা, একজন আগাখানিয়া, আমাদের কমার্শিয়াল ম্যানেজার। ওটা কী খবর, তুমি এখানে? তা আমি কি জাহাঙ্গীর ভাই কী করবো, কোথাও জায়গা নেই, টাকা নেই, থাকবো কোথায়? তা আমি যে অফিস খুলছে, মানে কি অফিস তো কবে খুলছে, ওঠো বাইকে ওঠো। প্রথম ঘন্টাতে শুরু হলো সুলতান পাঞ্জওয়ানির সাথে আমি কাজ করছিলাম, কার্বন চেঞ্জ করছি, অফিস ডাস্টিং করছি। তখন আমার অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এসে বলে, কে হয় আপ কাছে আয়। এদের সাথে আমার কোনোদিন কথা হতো না, আগাখানি। হঠাৎ সে আমাকে আক্রমণ করলো। ওইভাবেই ঠিক 9টা মাসের পরে পরে সময়গুলো কাটলো। তারই মধ্যেখানে শোনো, কমান্ডার গুলজারিন গাড়ি পাঠাচ্ছে, তুমি যাবে। সেখানে গিয়ে গুলজারিন আমাকে বসালো, কেয়া হায় অট্ট হাসিতে ফেটে পড়তে। তুমি তো জানো আমার পরিচয়, জেনারেলরা এখানে আসলে তারা কিন্তু ফিরে যায় না, কোনো জেনারেল ফিরে যায় না, সব ভৈরবের ঘাটে যায়। তো সুতরাং তুমি কি ভৈরবের ঘাটে যাবে না কমান্ডার গুলজারিনের এসি রুমে থাকবে? সার্কিট হাউসে নিয়ে গেছে, কখনো মেজর বানুরি ছিলেন, ওনার চেহারাটাই একটা রাক্ষসের মতো, এখানে 15 থেকে 18 এরকম হবে। কর্নেল আবদুল্লাহ, কর্নেল খাটাক, কর্নেল জাফর,
মেজর বানুরি আর কর্নেল আবেদ, লেফটেন্যান্ট সুলতান, মেজর বেলায়েত শাহ, রূপসা রেস্ট হাউসের উনি রূপসার ওইদিকে গিয়েছিল ডিউটিটা পড়তো। অফিসারদের সাথে তাও একটা অভিনয় পর্বে যাওয়া যায়, কিন্তু জওয়ানদের কীভাবে ঠেকাবো? ওই বাসা থেকে আমাকে টেনে হিসড়ে অক্টোবরের শেষ ভাগে, হ্যাঁ, টেনে হিসড়ে নামিয়ে আনা হয়েছিল। হাতের মধ্যে চুল পেঁচিয়ে কানে এখানে যাতে ব্যথা পাই, হ্যাঁ, সেখানে থেকে চুল টেনে রাত্রে 4টার দিকে আমাকে ওখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় যশোর ক্যান্টনমেন্টে। এবং ওখানে যশোর থেকে যেতে টুয়ার্ডস রূপদিয়া ওখানে একটা গুদাম আছে, বিশাল বড় বড় চালের গুদাম, হ্যাঁ, ধানের গুদাম আছে, মিল ফ্যাক্টরি, তারই পিছনে একটা জায়গাতে। সেখানে আমি গুনতে পারবো না, আমি আমাকে গ্যাং রেপ করেছি। আমি মুখ দেখতে পাইনি, আমি হাত পা কিছু লাঠির মতো কিছু এরকম পড়ার দেখতে পেয়েছি। এবং মুখ রুমাল দিয়ে মুখ একদম আটকায় দিয়ে হুইস্কি করে 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 সমস্ত মুখের মধ্যে ছিটাচ্ছে। যশোর, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন ক্যান্টনমেন্টে ও বড় সেনাঘাঁটিতে নারীদের নিয়মিত ধর্ষণের জন্য পাকিস্তান সেনাবাহিনী কনসেন্ট্রেশন ক্যাম্প গড়ে তুলেছিল। ফেরদৌসী প্রিয়ভাষিনীকে যশোর ক্যান্টনমেন্টের কনসেন্ট্রেশন ক্যাম্পেও নিয়ে যাওয়া হয়। তো ওখানে গিয়ে আমি দেখলাম যে ব্যারাক, ওটা জওয়ানদের জন্য একদম লম্বা টিন শেডের ব্যারাক, এরকম টেম্পোরারি ব্যারাকের মতো সান করা, এবং এই ছোটো 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 দরজা নিয়ে কিছু কিছু জায়গায় ভীষণ হুইপিং হচ্ছে, দরজা বন্ধ। ছেলেদের আমি কী করবো, মানে সব যশোরের ভাষায়। আমি আমার ছেলেরে কী জবাব দেবো, আমার বউরে কী জবাব দেবো, আমার ছেড়ে দেন বাবা, আপনি কী করছেন, আমি কোনো অন্যায় করি, এরকমও বলছে। বেশিরভাগ জায়গায় কান্না, চিৎকার করে কান্না। এখন আমার একটা সংলাপ মনে পড়ে, ওরে আমার হাবিব রে, ওরে আমার হাবিব রে, তুই কনে গেলি, হ্যাঁ, তোর মার সর্বনাশ হয়ে গেল, আর তো তোদের সঙ্গে দেখা হবে না। একটা মনে আছে, 22-23 বছরের বাচ্চা মেয়ে, মানে ফিজিক্যাল আর্টের চেয়ে গ্রাসটাই বেশি ছিল। তাদের যে গ্রাস ছিল আমার প্রতি, যে বাঙালি শেষ হয়ে আসছে তো, ওরা মার খাচ্ছে তো, তত ওরা অত্যাচার করছে, এরকম অবস্থা। শেষের দিকে এটা মায়া মমতা মানে প্রয়োজন নেই, জাস্ট রেপ করো, তাকে খুন করো, তোমরা কখনো বাংলাদেশ পাবে না। আমরা যখন যাব ওইখান থেকে আমরা কচু কাটা করে দিয়ে যাব, আমরা পোড়ামাটি করে দিয়ে দেবো। এই ল্যান্ডকে আমরা পাকিস্তানে নতুন বিল্ডিং করে নতুন জাতিতে পরিণত করব। এটা আগে পোড়ামাটি করে। বাবা মাকে গুলির অর্ডার হয়ে গেছিল, তারপর বড় ভাইকে গুলি করতেছিল, এরপরে মাকে গুলি করতেছিল। তখন আমাকে পাইয়ে তখন ওই সুরমা কোম্পানি বাংলা থেকে তখন তারা করলো যে তোমাকে যখন পাইছি তোমার মা বাবাকে গুলি করব না। সুরমা বাগানে কোম্পানি বাংলায় নিয়ে রাখছে 15 দিন। তারপরে রাত 12টার সময় সাদিবাজার নিয়ে গেল। এরপরে সাদিবাজার থেকে রইলাম এখানে 15 দিন, এখানে 15 দিন। এরপরে যখন থেকে দেশ স্বাধীনতা হয় নাই তখন তাদের হাতেই আমি রয়ে গেলাম। তারা কর্নেল, মেজর, ক্যাপ্টেন। ওদের কারো নাম জানতেন না? এরা তো পাঞ্জাবি, এখন এরা তো বিদেশি। কিন্তু যেখান থেকে মেয়েগুলা নিয়ে আসে সব বিদায় করে, কিন্তু আমাকে আর ছাড়তে রাজি নেই তারা। তখন তো বাগানে কোনো সাহেব ছিল না, বাগান বদ্ধ ছিল, তো কোনো চা পাতা তোলার চান্স ছিল না। 6 মাস বাগান বদ্ধ ছিল। তা আমার মা বাপ সবাই ওইটা বলে যে গাড়িতে এসে গেছে, বন্দুকের আওয়াজও শোনা যেতেছে, মারা মানে গুলি করে করে মারতেছে, শোনা যায়। তো বলে তোমরা এখন চলে যাও এখান থেকে, নিয়ে যা। তা আমার ভাই, আমার মা, আমার ভাই বউ, বোন, আমরা সব চলে গেলাম। আমরা কিছুদিন পরে বাড়িতে এলাম। এর মধ্যে মিলিটারি ওই আমগর হন্দে যাইতেছে, ভাঙ্গা টিনতে দিছে, ওর মধ্যে ফুসকিতে দেখতেছে, সব চলে গেল। 6 জন মানুষ করলো কি, ওই 2 জন পেশাব করে বললো, আর 4 জন সরকে খাড়া হইলো। বলি পারে ওই কোনে যখন এলা আগে গেল, ওই করে করলো কি 6 জন আমাদের বাড়ির ভিতরে এলো। এখন মা করে মা মিলিটারি আসতেছে আমার বাড়ির মধ্যে। আমার বোনে কেউ সেই ছেলেটা এনে পারবিলে নিয়ে গেল, নিয়ে যা। আমার একটু খালাতো বোন আছিল, সেটাকে আর একজন নিয়ে গেল। আমার মা বললো কি বাঁশের কোয়ার, সেই কোয়ার আউলে আমাকে থুয়ে আমার মা যে করে দাঁড়াইলো।
আমাকে আউল করে থিয়ে বাবারে, তখন আমি মোটা সোটা মনে করি সবাই বয়স। তারপরে না এই হাত ধরল, আমি বললাম আপনার বাবা মনে করেন যে তা মারলে না, নিয়ে আবার আইলো। আমার কোলে বাচ্চা আসিল, আমার বাচ্চার মধ্যে সচেতন আসিল, আর এসে মালয়েশিয়া করলো কি আমাকে ইটের বাটার মধ্যে ধরলো। আমার মা, আমার মিয়া, আমার মা বিটিয়া একবার ডাল দেওয়া ফালা দিয়া বিটির মাথা ফাইতে গেল। বিটি সেই মাথা আঘাত আছে, এখনো বিটি বড় হয়ে গেছে। মা তোর কলতে মরে গেল। তখন আমাকে মানে তিলি ধরলো, ধরে বাড়িতে আমি অজ্ঞান গেছিলাম, আমি কি করেছি আমি জানি না। 10টার দিকে বগুড়ার লাইনে যে গাড়ি আইসে, এই যে রাস্তা, এই গাড়ি দিয়ে আসতেছে। তারপরে ওই লিগে 3 জন আমার ওই ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে হাল্লি পারে একজন যখন এবার করে এই চুল ধরে, বড় বড় চুল আছিল, চুল ধরে যখন এবার করে ফালা দিছে। তারপরে ওই লিগে জানি না, তারপরে ওই লিগে আমার বাপ, ওই লিগে দুপুরবেলা ওই লিগে আমার বাবা ওই জায়গায় নিয়ে গেছে। স্বামী নেই, স্বামীর কি আদর জীবনে 37 বছর আমি পাইলাম না, বেটার কি মাটা পাইলাম না। দেশের রাজাকাররা বড় লোক হইতেছে, আর আমরা যে দুঃখিত থাকতেছি। তো তবু আমরা বলবো না, যাবতরে আমাদের গতরে এক গন্ডি অক্টুব থাকতে স্বাধীনতার পতাকা আমরা বলবো না। আমার কাহিনী চিত্র ওই ধর্ষণের বিষয়টি এসছে জীবনঝুলি ছবিতে। এটা দৃশ্য আমরা দেখি যে অসহায়ভাবে আটকে পড়া একটি যুদ্ধের মধ্যে গ্রামাঞ্চলে, সে বাড়িতে তো কিশোরী মেয়ে আছে, কীভাবে রাজাকাররা ঢুকছে, একসঙ্গে অনেকে ঢুকছে তাকে ধর্ষণ করা, এবং তার মা কী বলছে। তো এই একটা সে 71-এ সেই করাল সময় যখন কোনো নারীর, বালিকা থেকে বৃদ্ধা পর্যন্ত জীবনের কোনো নিরাপত্তা ছিল না, তাদের সম্মানের কোনো নিরাপত্তা ছিল না, সেরকম একটি সময়কে, এই করাল সময়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ওই জীবনঝুলি ছবিতে, এবং তার মধ্য দিয়ে নারীর অবস্থাটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমার মায়েরা ছোট, তোমরা একজন করে আগমন করো, নইলে মেয়েটা বাঁচবো না। যে কোনো শিল্প সাহিত্যে, চলচ্চিত্রে আমরা দেখি যে নারীকে মিথে পরিণত করবার বা মিথের প্রেক্ষাপটে নারীকে, আধুনিক নারীকে ব্যবহারের একটা প্রবণতা শিল্পী সাহিত্যে থাকে। এটা আমরা জীবন দাসের কবিতায় যেমন দেখেছি, ঋত্বিক ঘটকের ছবিতেও দেখেছি, আমার ছবিতেও হয়তো আছে। তো মিথকে নবায়ন করা, মিথের মাধ্যমে, প্রাচীন মিথগুলোর মাধ্যমে বর্তমানে সমাজের অবস্থা, নারীর অবস্থা তুলে ধরা, এটা চলচ্চিত্রকারদের একটি হয়তো প্রিয় বিষয়। আমার ছবিতে মিথ এসছে, নানাভাবে এসছে। তো আমার মনে হয় যে একজন বাঙালি মুসলমান মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে মিথের ক্ষেত্রে হয়তো আমি কিছু সুবিধা পেয়েছি। বাংলাভাষী বা বাঙালি হওয়ার ফলে আমি আমাদের এই বাংলা হিন্দু সম্প্রদায়ের পুরনো মিথগুলি, প্রাচীন পৌরাণিক মিথগুলি সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে। আবার মুসলমান বলে আমি সেমিটিক বা আরবীয় মিথগুলো সম্বন্ধে জানতে পেরেছি। আবার মধ্যবিত্ত বলেই পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষার ফলে ইউরোপীয় মিথ, বিশেষ গ্রিক মিথগুলির সঙ্গে পরিচিতি ঘটেছে। তো এগুলি হয়তো একজন শিল্পী সাহিত্যিকের এই মিথ তার সমৃদ্ধ করে, ভূস্তর বিশিষ্ট করে বা গভীরতা আনে শিল্পে। তো আমার ছবিতে অন্তত একটা মিথ একাধিকভাবে তো ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে দুর্গার মৃত্যু, দুর্গা প্রতিমার মৃত্যু।
এবং একটা ছবির কথা বলি, চিত্রা নদীর পাড়েতে বাসন্তী নামে গ্রামের মেয়েটি সে ধর্ষিতা হয় এবং যখন দুর্গাপূজার সময়টাতে, এবং সে যখন ধর্ষিত হয় এবং তারপরে সে আত্মহত্যা করে চিত্রা নদীতে। ওই সময়ে ওই দুর্গা প্রতিমা বিসর্জনেরও কর্মকাণ্ড চলছিল। তো আমরা একদিকে দেখি যে দুর্গা প্রতিমার মূর্তি এক সময় দেখি বাসন্তীকে নেপথ্যে বিসর্জনের সেই ঢাক বাজছে সাউন্ড ট্র্যাকে, এবং তারপরে খুব ক্লোজ আপে গিয়ে আমরা দেখি একবার দুর্গার মুখ, একবার বাসন্তীর মুখ, মৃত বাসন্তীর পানিতে দুর্গার প্রতিমার মুখ এবং বাসন্তীর মুখ। এবং এই প্রতিতুলনাটা হয়তো ওখানে টানা হয়েছে যে এই পূর্ববঙ্গে হিন্দু সম্প্রদায়ের জীবন, তাদের প্রিয় দেবী দুর্গার কী অবস্থা ঘটেছে, এবং বাসন্তী যেন তারই প্রতীক হয়ে উঠেছে নারী। তো নারী এখানে প্রতীক হয়ে যায়, নারী এখানে মিথ হয়ে গেছে। তো এই ব্যবহার আমরা করেছি, কিছুটা হয়তো সচেতনভাবে, কিছুটা অবচেতন না। চিত্রা নদীর পাড়ে ছবিতে যেরকম দুর্গার সঙ্গে নারীটির, ধর্ষিতা নারী মেয়েটির যে প্রতিতুলনা যেরকম মন্তাজের মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে দেখানো হয়েছে, এটা আরেকটু সূক্ষ্মভাবে হয়তো এসছে জীবনঝুলি ছবিতে। দত্তবাড়ির সুশ্রী বউটি, যাকে জীবনঝুলি দরিদ্র বউ ঢাকিটি প্রায় একটি দেবীর মতোই মনে করতো, পূজার সময় তাকে প্রসাদ দিত এবং দেবী দুর্গার মূর্তির পাশে তার মুখটা ওই রকমই সুশ্রী, সে তাকে অবচেতন হয়তো দুর্গাই মনে করত। এবং তাকে যখন রাজাকাররা ধরে নিয়ে আসে এবং ওই মহিলাকে আটকে রাখে তাকে ধর্ষণ করার জন্য ধর্ষণ করে, তখন এক পর্যায়ে জীবনঝুলির কাছে যেন এই নারী এবং দুর্গা একাকার হয়ে যায়। এবং শেষ দৃশ্যে যখন ওই রাজাকার ওই বাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয় এবং বন্ধ ঘরে মেয়েটি মারা যাচ্ছে আকুতি, এবং জীবন তার পুরনো ঢাকটা আবার নিয়ে আসে
ওই বাড়ির চারদিকে ঘুরে বাজাতে শুরু করে এবং সে বিসর্জনের ঢাক বাজায়, মানে সে যেন আবার নতুন করে আবার দুর্গাকে বিসর্জন দিল। একটু সূক্ষ্ম স্তরে, কিন্তু যে কেউ হয়তো বুঝবেন যে এই প্রতিতুলনাটা টানা হয়েছে দুর্গা এবং এই অসহায় নারীর মধ্যে একটা, যে পূর্ববঙ্গে 71 সালে নারীদের অবস্থা কীরকম ছিল, বিশেষ করে হিন্দু পরিবারের নারীদের। এটা হয়তো কিছুটা আবার বলছি যে হয়তো সচেতনভাবে কিছুটা অবচেতনায় ঘটেছে, কিন্তু এই মিথকে ব্যবহার করা, মিথকে নবায়ন করার একটা চেষ্টা আমাদের শিল্পীদের থাকে। উদ্দেশ্যটা আর কিছু না, উদ্দেশ্যটাকে একটা যেন শিল্পকে, চলচ্চিত্রকে একটা চিরন্তনতা দেওয়া, একটা টাইমলেসনেস দেওয়া, যে যেন যুগে যুগে একই জিনিস বারবার করছে। এই চিরন্তনতা তো যে কোনো শিল্পীরই কাম্য, আমার কাছেও সেটা কাম্য বা চেষ্টা থাকে। সেই কারণেই হয়তো দুর্গার মিথটি বারবার আমার ছবিতে ফিরে এসছে। কি ধন লইয়া যাই মুঘরে নিতে হে আইলো ভোলানাথ বৈরাগী ও মা কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে চল ও জননী কোথায় যাবে Ini. Ano ban?
সবাই শিকার তোমার লোকজন কই আরে মুক্তি বাহিনী তো এসে পড়ছে এদিকে পালাও পালা জীবন পালা সব পালা কারা এসে পড়েছে ওরা এসে পড়েছে গাই ওরা এসে পড়েছে বোন কারা এসে পড়েছে বাবারি জয় বাংলা 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 দুর্গা হয়তো পৌরাণিক মিথ, ধর্মীয়, কিন্তু আবার কিছু লৌকিক মিথও আছে যা আমাদের পূর্ববঙ্গের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমার অবশ্য মনে হয় যে এখানকার সবচেয়ে জনপ্রিয় মিথ হচ্ছে বেহুলার মিথ। ওই বেহুলা এক নারী, সংগ্রামী নারী, তার স্বামী বা প্রেমিক সে অসুস্থ বা মৃত, সে অকর্মক, সে কিছু করে না। বেহুলাই তার উদ্যোগ, তার প্রেমের গভীরতা, তার সাহস, তার বুদ্ধিমত্তা দিয়ে সে একসময় সমস্ত কিছু অপ্রাপ্তিকে সে জয় করে এবং আবার সুখের দিন ফিরে আনে। এইটা বোধহয় আমাদের পূর্ববঙ্গ মানুষের এই নদী, সাপ টাপ ইত্যাদি কোথায় যেন খুব আকর্ষণ করে। সে কারণে কিনা আমাদের এখানে এই পূর্ববঙ্গে যেখানে নদী, সাপ ইত্যাদি অনেক, এই বেহুলার মিথটি
খুব জনপ্রিয় এবং এই ধারায় যে চলচ্চিত্রগুলো তৈরি হয়েছে, বেহুলা নামেও একটি ছবি তৈরি হয়েছে, জহিরান করেছিলেন, কিন্তু পরের দিকে যে কিছু দেখবেন, রূপভান, বেদের মেয়ে জ্যোৎস্না, এসব ছবির যে অস্বাভাবিক বাণিজ্য সফলতা, ছবিগুলো আসলে হয়তো তেমন কিছু নয়, কিন্তু ওই যে জনগণের কোথায় যেন তা নাড়া দিয়েছিল, দাগ কেটেছিল, ওই একই সে বেহুলার মিথ, নানা ধরনের যে নারীটি উদ্যোগ নিয়ে সব করছে, স্বামীটি হয়তো শিশু বা অসুস্থ ভূমিত ইত্যাদি, তো এইটা কাজ করে। তো এখন তো আধুনিক যুগ, একবিংশ শতাব্দী, আমাদের নারীরা এখন শুধুই প্যাসিভ নয়, তারা সকর্মক, তারা আমাদের শ্রম বাজারেও এসে গেছেন, তারা এখন কাজ করছেন, তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তো আমি একটি ছবি করেছিলাম বস্ত্র বালিকারা নাম। তো বস্ত্র বালিকাদের কথা নামে একটা কবিতা লিখেছিলাম প্রথমে, তারপরে চলচ্চিত্রকে আমার মনে হয়েছে যেহেতু আমি চলচ্চিত্র নির্মাণ করি, আমার এই গার্মেন্টসের এই মেয়েদের এই দুঃখ দুর্দশা নিয়ে একটি ছবি করা উচিত। তাদের স্বল্প বেতন, অত্যন্ত পরিশ্রমী জীবন, খাদ্য এবং অন্যান্য সুযোগ সুবিধার এত অভাব, তার মাধ্যমে তারা এই বাংলাদেশের অর্থনীতিতে কী বড় অবদান রাখছেন। আমরা একটু দেখি বস্ত্র বালিকা, সেখানেও দেখবেন যে নারীকে, বিশেষ করে এই এখন বর্তমান যুগে নাগরিক নারী, এবং এরা খুব পুরো নারীও নয়, সবে কৈশোরোত্তীর্ণ, এই মেয়েদের জীবন কীরকম। বস্ত্র বালিকা হেঁটে যায় ভোরে আর নিয়নের আলোক ছটায়, ছোট ছোট রঙিন স্বপ্ন তার পায়ে পায়ে হাঁটে আমাদের নগরে ফুটপাতে। নষ্ট নগর চোখ মারে, কিছু টাকা এ মাসেই গায়ে, ভাইটির আবদার একজোড়া জুতা, বোনটির নতুন কামিজ, বাবা চান জমিটা ছাড়াতে, ছড়াবেন বীজ, আর বাড়িওয়ালা আগামীকাল ভাড়া, নইলে ছাড়তে হবে 6 ফুট বস্তির ঘর। কেবল মা চান না কিছু, হারিয়ে প্রসার পিনাকে সেই সে কবে, আজও থাকেন নীরবে অপেক্ষায়। সুতা, কাপড়, সেলাই বাঙালির আবহমান ঐতিহ্য, যা অতীতে ছিল এক ঘরোয়া কুটির শিল্প। বিশ্বায়নের এই যুগে আজ তা ছড়িয়ে পড়েছে আধুনিক কলকারখানায়, পরিণত হয়েছে এক বিশাল কর্মকাণ্ডে, যার কেন্দ্রে রয়েছে এদেশের দরিদ্র নারী শ্রমিকেরা আর তাদের সস্তা শ্রম। ওকে আমরা খুঁজে পাই ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এক গার্মেন্টস কারখানায়। 18 বছরের নূরজাহান অবশ্য হতে পারত বাংলাদেশের 20 লক্ষ গার্মেন্টস শ্রমিকের যে কোনো একটি মেয়ে। ময়মনসিংহের একটি গ্রামের ভূমিহীন দরিদ্র পিতার 5 মেয়ের বড়জন নূরজাহান। পরিবারে কোনো ছেলে নেই। নূরজাহান তাই ঢাকা শহরে একাই চলে এসেছে গার্মেন্টসে কাজ করে টাকা উপার্জন করে পরিবারকে সাহায্য করতে। গার্মেন্টসে কাজ করি প্রায় 2 বছর। তুমি লেখাপড়া কত করছো নূরজাহান? ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী। তারপর লেখাপড়া ছাড়লে কেন? ছাড়লাম সংসার নিয়ে সমস্যা নিয়ে, বাপ মা কষ্ট দেখে, বড় ভাই নাই সংসারে। তোমার বাবা কি করেন? কৃষি কাজ করেন। জমি ছিল কিন্তু এখন নাই, কিছু সব বন্ধক দেওয়া। বাড়িতে টাকা পাঠাতে পারছো? পাঠাই। কত করে পাঠাও? প্রতি মাসে তো আর পাঠায় না, পাঠায় 2-3 মাস পরে 1000। এখন হাতে পাচ্ছ কত তুমি? এখন পাই 1800। বেতন বাড়বে? কোনো সম্ভাবনা আছে? বাড়বে না, কাজ ভালো করলে বাড়বে না। এখন ভাই হেল্পার থেকে অপারেটর হইতাছি। তুমি ঢাকায় কোথায় থাকো? ঢাকা কাঁঠাল বাগানে থাকি। তোমার নিজের ভাড়া? আমার 1000। এটা কি শুধু বাড়ি ভাড়া না খাওয়া সহ? খাওয়া আর ঘর ভাড়া। খাওয়া কয় বেলা? 3 বেলা। সকালে কি খেয়ে আসো? ভাত। ভাতের সঙ্গে কি খাইছো? করলা ভাজি।
আর কিছু? আর ডাল। বিয়ে কি এর কথা কথা ভাবতেছো? না, আমি বিয়ে করব না এত তাড়াতাড়ি। আচ্ছা, তোমার প্রিয় নায়ক কে? সালমান খান। সালমান খান। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ আমার বাপ মা নিয়া, তারপরে বাপ মা দেখে পছন্দ করে যা কাছে দিব সেটাই। আমার নিজে কোনো পছন্দ নেই। কেন সালমান খান? না, সালমান খান তো আছে এই ছবিতে। গ্রাম ভালো লাগে না ঢাকা ভালো লাগে? ঢাকা। ঢাকা ভালো লাগে? ঢাকা সুবিধা কি? ঢাকা অনেক ধরনের সুবিধা, যেমন নিশাদিন মতন ঘোরা যায়, তা গ্রামে হয় না। ঢাকা এসে ভয় লাগে নাই? এত লোকজন, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, হ্যাঁ? প্রথম কিছু লাগবে। এই যে তোমরা ধরো মাত্র 200-300 টাকা নিয়ে ঢাকায় আসলা, এত বড় একটা শহর, তোমার বাবা মা কি বলছে? বাবা মা আসতে অনেক নিষেধ করে যাইস না, তারপরে আমি সাহস করে আসে দেখলাম গাড়ি, তারপরে বড় বড় বিল্ডিং, অনেক কিছু বিল্ডিং। দেশে যাইকে তখন তো এইগুলো কখনো দেই নাই। বাড়ির জন্য কাঁদতাম অনেক, মনে মার জন্য, বাবার জন্য, বোনের জন্য। কতদিন ধরে মনে মনে কাঁদছো? প্রায় 1-2 মাস লাগাতে কাঁদছি। এখন কান্দো? এখন কান্দি না। এই মাসের বেতন পাইছো? 25 তারিখে দিব। আর ওভার টাইম কখন পাবা? ওভার টাইম সামনে মাসের 10-12 তারিখে। এত দেরি করে দেয় কেন? মালিকের গুলো লাভ হয় না, লুজ কেন? তোমার এই আঙুলটা কাটলো কিভাবে? মিশিংয়ে সাপ্লাইছে। আইলেট ঢুকাতে দেয়া, ওখানে সাপ্লাই দিবার রাত। তোমরা যে অল্প বয়স ঢাকায় থাকো, প্রেম করছো? কোনো ছেলে কিছু বলেনি তোমাদেরকে? ছেলেরা পছন্দ করে, তবে আমরা পছন্দ করি না। কেন? কেন? সংসার অভাব, আইসি ঢাকা শহর, টাকা কামাইতে, প্রেম করতে তো আসি নাই। অনেকে আছে গার্মেন্টসে ঢুকে প্রেম করে, পরে বিয়ে শাদী করলে পরে আবার ছেলে 2 দিন পর আবার তো জায়গা একটা সন্তান হয়ে পরে, তাইলে কি কষ্ট না? গ্রামে হয় না? গ্রামেও বিয়ে করে ছেড়ে যায় না? যে না, গ্রামে যাইতে তেমন বেশি হয় না। বেশি হয় না? গ্রামে ধরে চলে গেলে তা ধরা যায়। বস্ত্র বালিকা ঈষৎ ঝুঁকে হেঁটে যায়। সূর্য তার রাখে না খোঁজ। চোখে জলে নিয়ন বাতি, কত না অল্প দামে কিনেছে ওরা ওর দিন এবং রাত্রি। কেবল পথের দুপাশের বিবর্ণ ঘাস তাকে দেখে মাথা নোয়ায়। সাহসী বস্ত্র বালিকা চোয়াল চেপে হেঁটে যায় আলোতে আর কালো জ্যোৎস্নায়। পরিণতি জানে তার কেবল অন্তর্যামী। প্রতি পদক্ষেপে হাঁটে তার সঙ্গে একটা জাতির আগামী। আমাদের নগরে বন্দরে, উষায় আর চাঁদের আলোয় বস্ত্র বালিকা হেঁটে যায়। যে কোনো মানুষের বা চরিত্রের যে দিকটা আমাকে খুব আকর্ষণ করে তা হচ্ছে তার সাহস, মানে যে কোনো প্রতিকূল অবস্থায় দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহস। ইংরেজিতে হয়তো আমরা বেশি শব্দটা হয়তো সঠিক, রেজিলিয়েন্স, মানে হার না মানা, অপরাজয়তা। তো এইটা প্রতিকূল পরিস্থিতি তো হার না মানা নারী আমাদের ছবিতে আমরা একাধিক সৃষ্টি করেছি। এবং এই যে নারী গৃহী, তার তো বিরাট কোনো মানে বীরত্বভঞ্জক কিছু দেখানোর সুযোগ নেই, তার মাঝেও সে যে মাঝে মাঝে শক্তভাবে দাঁড়ায় কোনো নৈতিক অবস্থান নিয়ে। যেমন জীবনঝুলি ছবিতে যে সবাই চলে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে, কারণ যেভাবে গণহত্যা হচ্ছে। তো এই দরিদ্র হিন্দু পরিবারটি, ঢাকি পরিবারের যে পিসিমা, তিনি যাবেন, বগুড়া পিসিমা, তিনি বলছেন যে তিনি দেশে থাকবেন এবং তার ভিটে মাটি রক্ষা করবেন। তার সীমিত জগতের চিন্তা থেকে যে এগুলো রক্ষা করতে হবে, সবাই চলে গেলে হবে না। তো এই যে দাঁড়িয়ে গেলেন তিনি সবার কিছু বিপরীতে, নেপথ্যে একটা গানও আছে। তো দৃশ্যটা আমরা একটু দেখি জীবনঝুলি ছবিতে। আমি যাব না জীবন। এই আবার শুরু করলা? ও জীবন, তোরা তোর কাকিরে বোঝা তো, বাড়িতে তার অবস্থা কি আর আছে? আমরা কি শখ করে গিরাম ছাড়তেছি? ও গাই, তুমি কি পাগল হয়ে গেলে? আমরা সবাই যাচ্ছি, পুরো গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, তুমি একা একা থাকবা কিরাম করে? না, আমি গেলি
তুলসী তালায় পিদিম দেবি নি কিডা? নারকেল সুপারি এইসব দেখবি নি কিডা? আমার যাওয়া নাই, ও তোমরাই যাও। কাইজে কি শুরু করলে? ঠাম্মা তুমি যাবা না? বলাই হায় বাবা, ঠিক মতো থাকে। আসো লক্ষ্মী বলাই রে দিয়ে রাই। আসো। গেলাম কাহি। প্রতিবাদী নারী অন্যান্য ছবিতেও আমাদের কিছু আছে। ধরুন যে আমাদের সবচেয়ে হয়তো ওই অর্থে নরম ছবি, রাজনীতি নাই কিছুই, খুব গীতল ছবি, সঙ্গীত মুখর ছবি, এই ধরনের মিউজিক্যাল সিনেমা, লালন ছবিতে এরকম বিষয় আছে। এই যে লালন ফকির বা বাংলার ফকির বাউলদের যে দর্শন, যে সাধনা, সেটা কিছুটা বৌদ্ধতান্ত্রিকতার দর্শন, দেহতান্ত্রিকতা, কিছুটা সুফি দর্শন, মারফতি দর্শন, কিছুটা রাধাকৃষ্ণের বৈষ্ণবদের প্রেমের দর্শন, এই সব মিলের একটি সংযোগ। এই সাধনা বাংলার খুব প্রাচীন সাধনা, এই বাউলদের দেহতান্ত্রিক সাধনা। কিন্তু এই সাধনায় নারীরা আছেন, তারা আছেন সাধন সঙ্গী হিসেবে, চরণ দাসী হিসেবে, কিন্তু তারা তাদের দেহটা সাধনায় ব্যবহার করা হয়, কিন্তু তারা তো কিছু পান না। এই সাধনার ফলে যে সোনার দেহ, সোনার মানুষের ওঠা বা অমরত্বের যে আকাঙ্ক্ষা থাকে পুরুষ, সেটা পুরুষ বাউলের ক্ষেত্রে নারী তো কিছু পায় না। বরং নারী মা হতে পারবে না, সন্তান জন্ম দেওয়া যাবে না, এই যে বাউলদের যে লালন ফকিরদের যে দর্শন। তো এখন আত্মাকে দ্বিখণ্ডিত করা যাবে না, তো আত্মা অবিভাজ্য, ফলে সন্তান জন্ম দেওয়া যাবে না। তো নারীর স্বাভাবিক তার দৈহিক, জৈবিক, মানবিক আকাঙ্ক্ষার সঙ্গে সেটা যায় না। সে কারণে দেখেন আমরা একটা প্রথমে মায়ের অভিজ্ঞতা দেখি, একটা গান আমরা শুনি, আশা পূর্ণ হলো না, আমরা দেখি গানটি। আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা, বিধাতা সংসারের রাজা আমায় কইরে রাখলেন প্রজা। বিধাতা সংসারের রাজা আমায় কইরে রাখলেন প্রজা। কর না দিলে দেয় গো সাজা, কারো দোহাই মানে না আমার মনের বাসনা।
সাধ মেটাবো ওই পদ সেদে বেদে বৈমুখ হলো তাতে দিল সংসার যত না আমার মনের বাসনা। তবে এই আশাপূর্ণ না হওয়ার বিরুদ্ধে প্রতিবাদও আছে ওই ছবিতেই। তরুণী মেয়েটি যেও একসময় ওই আশ্রমে বেড়ে ওঠে, একসময় ভবিষ্যতে সে আর এক বাউলের সঙ্গিনী হবে, সে বলছে তার মাকে, পালিত মাকে, যে সাধনায় পুরুষ কিছু পায়, নারী কী পায়। এই যে নারী কী পায়, নারী যে আসলে কিছু পায় না, এবং সে প্রশ্ন তোলা, যেটা বলতে পারেন আধুনিক নারীবাদীরাও তুলতে তুলতে আজকে নারীর অধিকারের জগৎটাকে অনেকখানি প্রসারিত করেছেন, যদিও এখনও আরও বিশাল বাকি রয়েছে পুরোটা সেই জায়গায় পৌঁছাতে। কিন্তু এই যে প্রশ্ন তোলা, নারী তাহলে কী পায়, এবং নারী হিসেবে তার যে একটা আত্ম আবিষ্কার, আত্মমর্যাদার যে লড়াই, তো এটাও আমরা ওই ছবিতে রাখার চেষ্টা করেছি। নারী হতিছে আদ্যাশক্তি, ভগবতী। মেয়ে মানুষ সারা বাউলের সাধনাই হয় না। তা তো বুঝলাম, কিন্তু সাধনে পুরুষ বাউলের সিদ্ধি লাভ হয়, মেয়ে মানুষ কি পায়? তবে সে অর্থে আমার হয়তো সবচেয়ে প্রতিবাদী চরিত্র হচ্ছে রাবেয়া, চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র রাবেয়া। চিত্রনাট্যটা আমি লিখেছি, কিন্তু কাহিনীটি ঠিক আমার মৌলিক নয়। এটা সফোক্লিসের সেই 2500 বছর আগের বিখ্যাত নাটক আন্তিগোনের এক ধরনের ডিকনস্ট্রাকশন বা নবায়ন বলতে পারেন। আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে প্রত্যন্ত রক্ষণশীল সমাজে আমরা এই কাহিনীটা স্থাপন করেছিলাম, যেখানে বোন, আন্তিগোনের মতো বোন ভাইয়ের লাশ কবর দিতে চেষ্টা করে। ভাই রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এখানে পাকিস্তান আর্মি সেই ক্যাপ্টেন বলেছিল যে এই লাশ কবর দেওয়া যাবে না, বাঁধের উপরে ফেলে রাখতে হবে, যে কবর দেওয়ার চেষ্টা করবে তাকে গুলি করে মারা হবে। অনেক ঘটনা, যাই হোক রাবেয়া বারবার চেষ্টা করে এবং একসময় সে নিহত হয়। তো এটা হচ্ছে কাহিনী। তো এখানে নারীর সমাজে অবস্থান কী, রাবেয়া খুব কী বলবো আত্ম আবিষ্কারে করতে চায়, সে নারীর অবস্থা বুঝতে চায়, বারবার প্রশ্ন করে সমাজে। এবং রাবেয়া এবং তার বোন এবং একটা বুড়ি চরিত্র আছে যে তাকে লালন পালন করেছে, দুই মেয়েকে, তাদের তিনজনের একটা সংলাপ দৃশ্য দেখি আমরা রাতে। সেখানে রাবেয়া এমন কিছু প্রশ্ন তোলে যা যুগ যুগ ধরেই নারীর প্রশ্ন এবং আজও নারী স্বাধীনতার প্রশ্নে, তো সেগুলো আজও ভ্যালিড। আজও এই প্রশ্নগুলো পুরুষতান্ত্রিক সমাজ এই প্রশ্নগুলোর জবাব দিয়ে উঠতে পারেনি। রাজপুতরা কেবল রাজকন্যাদেরই উদ্ধার করে, সাধারণ মেয়েকে নিজেদেরই উদ্ধার করতে হয়। তাছাড়া সেকালের রাজপুত্ররা কেবল রাজকন্যার রূপই দেখত না, তারই বন্দি থেকে উদ্ধারও করত। আর একালে তারা নানান রকম হিসাব কষে। কিন্তু তরিকুল ভাই তো এসবের কিছু করেনি। উনি সত্যি সত্যি তোরে ভালোবাসেন। যে সত্যি সত্যি ভালোবাসে সে বুঝতে পারে আরেকজনের কাছে সত্যি সত্যি কোনটা জরুরি। আমার বিয়ের কথা তোমরা কবা না। আমার বিয়ের যৌতুক, আমার কাফনের কাপড়। মেয়েটারে মরণে ধরিছে। ছি বুবু, ওসব কথা বলিস না বুবু। তুই সেই ছেলেবেলা থেকেই কত সুন্দর করে পুতুলের ঘর সাজাতিস, বর্বউ খেলতিস। আমরা সবাই জানতাম তুই একদিন খুব ভালো গিন্নি হবি। মেয়ে মানুষের সারা জনমভর কি কেবল পুতুল খেলেই জাতি হবে? ও বাবা, মেয়ে মানুষের আর কি করবে? এই যুদ্ধ, কায়জা, মারামারি এই সবই তো পুরুষের কাজ, বিটা ছেলেরা করে। আর মেয়ে মানুষ কি করে? মেয়ে মানুষ অপেক্ষা করেই জাতি থাকে জনমভর। অপেক্ষা করতে করতে মেয়ে মানুষ একদিন বুড়ি হয়ে যায়, শেষমেশ কিছুই পায় না, এক সময় মরেও যায়। লোকে কয় একটা বুড়ি মলো, কিন্তু বোঝে না বুড়ির লেবাসে মরলো এক বাচ্চা ছুরি।
জনম্বর যার কোনো স্বাদই পূরণ হলো না। এই কি মেয়ে মানুষের জীবন? এটাই তো চিরকাল দেহে আসতেছি। আমি মানতে চাই না। তো রাবেয়ার লড়াই, সব নারীরই লড়াই হয়তো দুটো শক্তির বিরুদ্ধে, রাষ্ট্র এবং ধর্ম। পুরুষতান্ত্রিকতার এই দুই রূপ, একটা বৈষয়িক শক্তি দিয়ে, একটা আধ্যাত্মিক শক্তি দিয়ে নারীর উপর এই যে পরাধীনতা, অধীনস্থতা চাপিয়ে রেখেছে। রাবেয়ার লড়াই এর বিরুদ্ধে। সে খুব সুশিক্ষিত মেয়ে নয়, কিন্তু সে সংবেদনশীল মেয়ে এবং সে তার একটা সত্যের জোর আছে। তো সে তর্ক করে এবং তার সব তর্ক ঘটে ওই ছবির কাহিনীতে, যে যিনি রাষ্ট্র এবং ধর্মের শক্তির প্রতিভূ ওইখানে চরিত্র, এমদাদ কাজী, দোর্দণ্ড প্রতাপ চেয়ারম্যান, ওনার ফুপু, ওই বাড়িরই আবার বউ হবার কথা রাবেয়া, এবং সেই এমদাদ কাজী পাকিস্তান আর্মির সহযোগী। তো তার সঙ্গে রাবেয়ার একটা তর্ক দৃশ্য আমরা দেখি। একটা বিষয় দেখার, যে রাবেয়া খুব বলিষ্ঠভাবে ধর্মকে প্রশ্নায়িত করছে। দেখুন, ধর্ম বলতে পারেন শিল্পের মধ্যে আমরা বারবার কেন ধর্মকে আনার চেষ্টা করবো, আমার অন্য ছবিতেও আছে। কিন্তু আমরা সমাজের যদি পরিবর্তন চাই, সমাজকে যদি প্রশ্নবিদ্ধ করতে চাই, তার অসাম্য, তার অন্যায়গুলিকে, তাহলে ধর্মকেও প্রশ্নবিদ্ধ করা প্রয়োজন। কারণ আমাদের সামাজিক আচরণ, মূল্যবোধগুলি লালিত হয়, ধারিত হয় বা সৃষ্টি হয়েছে ধর্মের মধ্য দিয়ে। ফলে সমাজে সমালোচনা করব, ধর্মের গায়ে আচরটি লাগবে না, এমনটি তো হয় না। ফলে ধর্মের মধ্যে যদি অন্তর্নিহিত জোর থাকে সত্যি, সেই জোরেই তাকে টিকে থাকতে হবে। তো রাবেয়া যেন সেই প্রশ্নগুলিই করছে, একদম ফান্ডামেন্টাল, গভীরে যে প্রশ্নগুলি করছে, ঈশ্বর সম্পর্কে, ধর্ম সম্পর্কে, নারী পুরুষের সম্পর্কে, নারীর অধিকার সম্পর্কে, এবং অবশ্যই স্বদেশ, সকাল ইত্যাদি সম্পর্কে। তো আমরা এই তর্ক দৃশ্যটি দেখি রাবেয়া এবং এমদাদ কাজীর মধ্যে। যাও এখন, লাশ খান পাহাড় দাও, কেউ যেন আর লাশের কাছে ঘুষতে না পারে। যাও এখন। আর শোনো, যে আল্লাহ মানুষের দুটো চোখ আর একটা মাত্র মুখ দেছেন কেন জানো? জানা দেছেন কারণ যা দেখিস তার অর্ধেক বলতে হয়। যাও এখন, লাশ খান পাহাড় দাও। যে তো যাম। ওগো বিশ্বাস নেই, কথা পাঁচ কান হয়ে যাবে। সময়টা খুবই খারাপ। চৌকিদার পুরনো লোক, তবে ওই দুটোর যেন আর না দেখি গ্রামে, এই দুনিয়ায়। সে তুমি যেটা ভালো বোঝো সেক্ষেত্রে প্রচার করে দিও খালেদের মৃত্যুর প্রতিশোধ নীতি। নদীর ওপার থেকে মুক্তিযোদ্ধারা এসে মেরে গেছে, কোনো সাক্ষী চাই না। ও, আপনি নিশ্চিন্তে থাকেন। কবর দেয়া কি আছে কবরে? ওই তো আবুল মলবি ঝটপট কিছু দোয়া দরুদ পড়ে জানাজা শেষ করবে, ঝটপট। কারণ ওই পাড়ায় ওর একখান খতনার কাজ আছে, নগদ 10 টাকা। আর মুর্দা ফরাসেরা তো লাশখান মাটি চাপা দিয়েই খালাস। তারপর সবাই চোখের আড়ালে গেলি কি জানি, কাফনের কাপড়টাও হয়তো চুরি করে বেঁচে দেবে। তবু যদি এটা আমার হাতে থাকতো, খালেদরা আমি গড় দিয়ে দিতাম। কোনো লাশ ওরকম খালি জায়গায় পড়ে ঠিক না, গন্ধ হয়। কিন্তু এটা আমার হাতে না। শান্তি কমিটির মিটিংয়ে ক্যাপ্টেন সাহেবের সাফ হুকুম, ওই লাশ যে কবর দেবে তারে গুলি করে মারা হবে। এসবে তোমার জড়ানোর দরকার কি? মরা মানুষে কবর দেয়া ফরজ,
দেয় নাই কাবিল হাবিল রে গোর? কাবিল ছিল পুরুষ মানুষ। কাবিল ছিল ভাই, ভাইয়ের জন্য ভাইয়ের যা কর্তব্য মনেরও তাই। কিন্তু কবর দেবার তরিকা কি তুমি জানো? জানাজার নিয়ত জানো? আমি জানাজার নিয়ত জানি না, তাই আমি জানি মুর্দারে মাটি দিতেই হবি। কিন্তু ও লাশ যদি মাটি দেওয়া হয়, মিলিটারিরা আগুন জ্বালায় ইব্রাহিমপুর গ্রাম ছাড়খাড় করে দেবে। নবগ্রামের মতো এই গ্রামও যদি জ্বালায় দেয়, মাটি বড় না আগুন? আল্লাহ তাআলা আগুনের তৈরি, ফেরেশতাদের কইছিলেন মাটির তৈরি আদমের সেজদা দিতে, যে দেয় নাই সেই তো ইবলিশ। আগুনে সে মাটি অনেক বড়। কথা তো ভালোই শিখিয়েছ, তবে সময়টা খারাপ। রূপসার ওপারেই এসে পড়েছে মুক্তি বাহিনী। যে কোনো দিন যে কোনো মুহূর্তে বড় আক্রমণ হতে পারে। এরকম খারাপ সময় যে মারা পড়িছে, তার জন্য আর কি করার আছে কান্দা ছাড়া? আছে, সে যাতে সাফসুত্র হয়ে পরিষ্কার শরীরে হাসরের ময়দানে পৌঁছতে পারে তার ব্যবস্থা করা। আর যতদিন তা না হচ্ছে, কবরের মাঝে সে যেন শান্তিতে ঘুমোতে পারে সেটা করা। ওরকম কত লাশ এখন পড়ে আছে খালে বিলে কচুরি পানার মতো। ওরাম কত গুনাহ করতেছেন আপনারা? খামোশ, বেশি বেয়াদবি করবা না। একা একাই একটা লাশ কবর দেয়া এমন উদ্ভট চিন্তা। কও, এই গায়ে আর কেউ কি তোমার মতো ভাবে? ভাবে, কিন্তু কয় না। কেন? আপনার ভয়ে। এই চাষাভূষরা মানুষের জাত নাকি এরা? গরিব হাবাতের দল সব। আর ভাইয়ের যে কবর দিবা, কার জমিতে কবর দিবা? জমি জিরেত কি কিছু রেখে গেছে তোমার বাপ? ওই তো এক ভাঙা স্কুল, আলতাফ কাজী গো। এই অজপাড়া গায়ে স্কুল সে বানাবেই। ওই স্কুল করে জমি জিরেত সব গেল। মানুষের দুয়ারে দুয়ারে চাঁদা চেয়ে বেড়ানো, আত্রাফদের ঘরে পর্যন্ত টাহা, ধান, চাল। বাজানের ইন্তেকালের পর সেই স্কুলে আপনি আমাদের আর পড়তে দেননি। মুসলমান ঘরের মেয়ে ড্যাং ড্যাং করে স্কুল যাচ্ছে, এটা কি ভালো কথা? মেয়েদের কাজ ঘরে থাকা, রান্না বান্না করা, কোরআন হাদিস পাঠ করা, বাচ্চা মানুষ করা। আমি একখান কথা কব চেয়ারম্যান সাহেব, লাশ খান গোড় দেন। থামেন, যা বোঝেন না তা নিয়ে কথা কবেন না। তা তুমি যে বাড়ির বাইরে বেরোচ্ছিলা, পর্দা ছিল তোমার? এতগুলো পরপুরুষ দেখে নেই তোমারে, বেপর্দায় বাইরে গেছো। খোদার ভয় নেই তোমার? বাইরে গেছিলা? বেপরদা আওরাতের শাস্তি হাবিয়া দোজক, তা জানো না? শিখাই নাই তোমাগো? এখন যেরাম আছে দোজক কি এর চেয়েও খারাপ হুজুর? কয় কি? রাবু শোনো, এ বাড়ির মেয়ে তুমি। কতমানি বংশ, আমাদের এই কাজী বংশ। সে বংশের মুখে তুমি চুনকালি দেবা? কি বলবেন আমাগো দাদা পর্দাতারা? আমরা বসরার কাজী, বসরা। আমাদের বংশের একটা মর্যাদা আছে না? বংশের মর্যাদা দিয়ে কি হবি? মানুষের মর্যাদায় যদি না থাকে, ভাইজান তো এই বংশেরই ছেলে। ছিল ছিল, এখন নেই। এখন সে শত্রুপক্ষের লোক। তুমি কি ভাবিস?
ভাবিস যে তুমি আমার বংশের মেয়ে বলে এই বাড়ির বউ হবা বলে তোমার জন্য আইন আলাদা? শোনো না এই ক্যাপ্টেনের ঘোষণা, খালেদের লাশ যে কবর দেবে তার শাস্তি মৃত্যুদণ্ড। খোদার শকর করো যে এখনো বেঁচে আছো। এমন বেঁচে থাই আমি থুতু দেই। মেয়ে তুমি চাওটা কি? আমার ভাইয়ের লাশ গোড় দিতে চাই। জাগো গোড় হয় না, তাগু রুহু সারা জনম বাতাসে কেঁদে কেঁদে ফেরে। ভাইজান এমন কিছু করে নাই যার জন্য তার কপালে এমন দুর্ভোগ ঘটবে। কিছু করে নাই? কি করেছেন ভাইজান? তোমার ভাই কাফেরদের দালালি করেছে, সে কওমের বিরুদ্ধে গেছে, সে গাদ্দার, দেশের শত্রু। তবুও আমাগো ফরজ ভাইজানের লাশ কবর দেয়া। দেশের শত্রু রে? কে দেশের শত্রু কে বন্ধু কে ঠিক করে? সময় সব পাল্টে যায়। আমার ভাইজান খুবই ভালো। ভালো? এতই যদি ভালো তাহলে কেন গেল সে হিন্দুস্তানে, কাফেরদের দেশে? কি কান পরা দেশে তারে কে জানে? ফিরেছে কি সব ট্রেনিং নিয়ে, অস্ত্রপাতি নিয়ে, নিজের কওমের বিরুদ্ধে। একজন মানুষ আছিলেন, নিজ দেশ মক্কা ছেড়ে তিনিও গেছিলেন কাফেরদের মদিনায়। পরে শক্তি নিয়ে আসেছিলেন মক্কায় ফিরে। বিপদে হিজরত করেন নাই আমাদের হজরত? তয় এই জন্যই কিতাবে কয় মাইয়া মাইনসেরে বেশি লেখাপড়া শিখাতি নাই। লেখাপড়া তো শেখান নাই হুজুর, কেবল আমসে পাড়া ছাড়া। কত চাইছি নবগ্রামের মেয়েদের স্কুলে পড়তে, দেন নাই আপনারা। খামোশ, মেয়ে মানুষেরা অতবার ভালো না। এইসব বেয়াদবি শিখাইছে ওই কাফের খালেদ। মালাউনকে দালালি করে যে মরেছে সে পাকিস্তানের শত্রু, জানো না? কিতাবে আছে হাব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশে মোহব্বত করা ইমানের অঙ্গ। তোমার ভাই দেশের সঙ্গে বেইমানি করেছে। বয়াতি চাচা বলেন, জাগো আর কোনো অজুহাত নাই, তারাই দেশের অজুহাত দেয়। ও বড় এক হুজুর এসেছেন, কিন্তু আমার আইন ওই লাশের কেউ গোড় দিতে পারবে না। আপনার আইনের ওপরও আইন আছে। এত জিদ? আব্বাজান শিখাইছিলেন দুনিয়ার কোনো কিছুই প্রশ্ন ছাড়া না মানতে। আমার ভাইজানের লাশ গোড় দিতে গিয়ে কোনো অন্যায় করিনি, সকলে মানেন তা। কেবল আপনার সামনে কতি পারেন না, সাহস করে। তা এতই যখন সাহস, তো কাল রাতে রাজাকারদের দেখে ভয়ে পালাইছিলে কেন? ভয় পালাইনি, আপনার ওই নোংরা রাজাকাররা আমার হাত ধরবে তাই ঘেন্নাই পালাইছি। হাঁ করে দাঁড়ায় দেখতেছো কি? যাও রে, ঘরের ভেতরে নিয়ে যাও, যাও। এরকমই আর এক প্রতিবাদী চরিত্র যেন আমাদের লাল সাধু ছবির ছোট বউটি, কিশোরী বউ জমিলা। মজিদ তার দুর্দান্ত প্রতাপ, তার নানা ভুয়ো মাজার, তাকে নিয়ে কল্পিত কাহিনী দিয়ে সে পুরো গ্রামবাসীর উপরে সে কর্তৃত্ব করে এবং তার সহজ সরল প্রথম বউটির উপরে তো করেই। কিন্তু এই জমিলা, তার অল্প বয়সী কিশোরী মেয়ে, সে কিন্তু প্রথম প্রতিবাদ করে ওঠে, হ্যাঁ, এবং তাকে নানারকম শাস্তি দেওয়া হয়, তাকে মাজারে বেঁধে রাখা হয়। তারপরে দেখুন সে কিন্তু নত হয় না। কাল তুমি তানার বেইজ্জত করছো, আইজ এক লগে তুমি 40 টাকাত নফল নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাপ চাইবা। শুনছনি কি কইলাম? দেখো বিবি, সর্বদা খেয়াল রাখিও, যার তার ঘরে আসো নাই তুমি। এই ঘরে মাজার পাকের দোয়া আছে, তানার নাম মুদাসসির। শালু কাপড়ের তলে কিন্তু তিনি ঘুমায় নাই, তিনি সব জানেন, সব দেখেন। তিনি গোসা করেন এমন কোনো কাজ কোনোদিন করিও না।
তোমার এত সাহস, তুই যায় নামাজে ঘুমাইছো? তোমার দিলে খোদার ডর নাই? এত সাহস! আর মুখে থুতু দিল। কি করলা বোন, তুমি কি করলা? মনে হইতাছে তোমার উপর জিনের আসর হইছে, নইলে মাজার বাগের কাছে বৈশাও। তোমার তো এখন হানি এলো না কেন? জিনের আসর হইলে বেদ দিয়া সাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়, কিন্তু কিন্তু তোমারে হয় ওইসব করুন না। মাজার পাকের কাছে এক ফ্লোর থাকলে যত শয়তান জিনোক বাপ বাপ করে ফলাইব। কাইল তুমি দেখবা তোমার দিলে কোথাও ভাব আইছে, হ্যাঁ, স্বামীর প্রতি ভক্তি আইছে। ঝাপটা দিয়া গেলাম, তুমি তওবা করো, খোদার কাছে আর তানার কাছে মাপ চাও। আসলে শিল্প কি, মানে শিল্প হচ্ছে হয়তো আমার বিবেচনায় যে মনুষ্যত্বকে খুঁজে ফেরা, মানবতাকে খুঁজে ফেরা, হিউম্যানিটি ইন ডিফারেন্ট কন্ডিশনস, বিভিন্ন পরিবেশে পরিস্থিতিতে মানুষ কীভাবে আচরণ করে এবং কীভাবে তার মানবিক সত্তাকে সে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে। তো এই ছবিতে আমরা দেখি লাল সালুতে যে সেই সহজ সরল প্রথম বউ, দেখবেন যে আমরা দেখছি যে যুগে যুগে নারীর মধ্যেই এই মানবতার ফলগু ধারাটা যেন রয়ে যায়। পুরুষ মাঝে মাঝে অমানবিক হয়ে যায়, বিমানবিক হয়ে যায়, ডিহিউম্যানাইজড হয়ে যায় পুরুষ, তার উচ্চাকাঙ্ক্ষা, তার ক্ষমতামত্ততা ইত্যাদি দিয়ে। কিন্তু নারী যেহেতু নারী, মা, সে স্রষ্টা, সে সন্তান জন্ম দেয়, তার মধ্যে মানবতার এই ফলগু ধারাটা রয়েই যায় শেষ পর্যন্ত। এবং এখানে আমরা দেখছি এই বন্ধা, রহিমা নিজে বন্ধা, তার সন্তান নেই, কিন্তু তার যে মধ্যে যে মানবিক যে প্রেম, স্নেহ, মমতার যে উচ্চারণ, ওই রকম যখন মজিদ ওই ঝড়ের মধ্যে তার ওই বাচ্চা কিশোরী মেয়েটিকে মাজারে আটকে রাখে এবং মেয়েটি ওখানে মৃত্যু হতে পারে বন্যার মধ্যে, তখন এই প্রথম বই রুখে দাঁড়ায়, বলে ধান দিয়ে কী হইব, মানুষের জান যদি না বাঁচে, আপনি ওকে ফিরায় আনেন ঘরে। তো এই যে ওকে ওকে উদ্ধার করেন এবং মানুষ বাঁচান, ধান, সম্পদ, মসজিদের যা স্বপ্ন ছিল সব এগুলো বড় না, আসলে বড় হচ্ছে মানুষের জীবন। এবং এই যে বরফের মধ্যে এই যে উপলব্ধি, এ তো মানবতার উপলব্ধি। তো নারীর মধ্যে এই মানবিক দিকটি শেষ পর্যন্ত ধারিত হয়। সে যুদ্ধ, দেশভাগ, বড় বড় যেসব রাজনৈতিক ওলটপালট, এবং সেখানে বলছে রাবেয়া ছবিতে সংলাপ আছে যে যুদ্ধ, কাইজা এসব কারা করে? এরা পুরুষেরা করে। নারী কী করে? নারী অপেক্ষা করে যে সুদিনে আসবে। তো ওইটা হয়তো আমারও ছবির দর্শন, যে আমি নারীকে আমার ছবিতে শুধু নারী হিসেবে না, তাকে মানবতার প্রতীক হিসেবে দেখেছি, যে নারীর উপরেই আমাদের ভরসা রাখতে হবে, তার স্নেহময়ী মন, তার ভালোবাসার মনের উপরেই ভরসা রাখতে হবে, পুরুষদের প্রতি সর্বদা অত ভরসা রাখা যায় না। দিদি, বড় বান আইতাছে, খেত ধান সব শেষ। দিদি, ধান সব শেষ। ধান দিয়া কি হইব? মানুষের ধান যদি না থাকে, আপনি ওরে নিয়ে আসেন ভিতরে। আপনি ওরে নিয়ে আসেন।
জ্ঞান হারাইছে। আসর সারার সময় এমন হয়। জান আছে হলো। জান আছে হলো। তাই হচ্ছে আমার ছবিগুলি থেকে আমি কিছু বললাম নারী সম্পর্কে আমার সচেতন অবচেতন যে দিকগুলি বলবার একজন পুরুষ সাহিত্য শিল্পী হিসেবে। এবং এখানে খুব বলে বস্তু নিরপেক্ষ হওয়া যায় না, নিজের সব কাজ একজন শিল্পী বুঝতেও পারে না, হয়তো একজন সমালোচক ভালো বলতে পারতেন আমার ছবিতে নারীর অবস্থান নিয়ে। তো আমি নিজে যেটুকু বুঝেছি আমি সেটুকু আপনাদের বলার চেষ্টা করেছি, এবং আমার বেশ কয়েকটি ছবির অংশ দেখিয়ে। তো এটাই আমার বলবার কথা।